গতকাল দুটি সমকালে আপনার একটা কলাম ছাপা হয়েছে, হেডলাইন ছিল সীমান্তে পুশিন কিংবা আগুন নিয়ে খেলা। জি, খুব কড়া একটা হেডিং হয়েছিল, কিন্তু আগুন নিয়ে খেলা বলতে কি বোঝাতে চেয়েছেন একটু ব্যাখ্যা করবেন? আচ্ছা, এই কথাটা আসলে আমি লিখেছি, কিন্তু এইটা আসলে ফ্রন্টলাইন ম্যাগাজিন যে আছে, খুব ঐতিহ্যবাহী ম্যাগাজিন ভারতের, তারা এটা ব্যাখ্যা করছে যে এইটাকে ভারত তো একটা অভ্যন্তরীণ রাজনৈতিক লাভ পেয়েছে বাংলাদেশ বিরোধী কথাবার্তা বলে, মুসলমানদের অনুপ্রবেশকারী বলে। প্রথম তারা ত্রিপুরায় পেয়েছে, আসামে পেয়েছে, এবং সর্বশেষ তারা পশ্চিমবঙ্গে জয়টা পেয়েছে। তো এটার অভ্যন্তরীণভাবে তারা লাভবান হয়েছে, বিজেপি বিশেষ করে ক্ষমতাসীন। কিন্তু ফ্রন্টলাইন ম্যাগাজিন বলছে যে এইটার মধ্য দিয়ে তারা যদি এটা রিয়েলি সিকিউরিটি জোন মনে করে এই রাজ্যগুলোকে নানা কারণে, সেইটাকে স্থিতিশীল রাখাটা হচ্ছে জরুরি। এবং বাংলাদেশকে ফ্রন্টলাইন বলছে কোট আনকোট যে এটা নিছক প্রতিবেশী না, ৮-১০টা প্রতিবেশীর মতো না। বাংলাদেশের সঙ্গে ভারতের কৌশলগত এবং জাতীয় স্বার্থ জড়িত অনেকগুলো। এর মধ্যে একটা হচ্ছে বঙ্গোপসাগরে ভারসাম্য রক্ষা করার ব্যাপার। কারণ বাংলাদেশ যদি সুসম্পর্ক না থাকে, তাহলে বঙ্গোপসাগরে যে ভারসাম্য রক্ষা করতে চায় পরাশক্তিগুলো, বিশেষত চায়না এবং ইন্ডিয়া মিলে এদিকে, সেটা ঠিক থাকবে না। ইন্টারেস্টেড। এবং কানেক্টিভিটি উত্তর পূর্ব ভারতের, সেটা বাংলাদেশ সেজন্য জরুরি। জ্বালানি নিরাপত্তার জন্য জরুরি। হয়তো তারা উত্তর পূর্ব ভারতের যে কাঠামোগত কানেক্টিভিটি, অবকাঠামোগত রোড, সেটা হয়তো হতে পারে, কিন্তু জ্বালানির ক্ষেত্রে যদি যায়, পাইপলাইন, বিদ্যুৎ, এগুলো সেটার জন্য বাংলাদেশকে লাগবে। নদী ব্যবস্থাপনার ক্ষেত্রেও তারা বলছে ফ্রন্টলাইন যে এইটা গুরুত্বপূর্ণ। ফলে তারা বলছে যে অভ্যন্তরীণভাবে কিছু হাততালি কুড়ানোর জন্য পূর্ব সীমান্তে যে অস্থিরতা তৈরি করা হচ্ছে, এইটা ভারতের জাতীয় স্বার্থকে ক্ষুণ্ণ করবে, ঝুঁকিতে ফেলে দেবে। তো সেইটা আমি আসলে শিরোনামে বলেছি। এবং আপনি খেয়াল করে দেখবেন যে এইটার সঙ্গে তাদের যে অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতি, সেটা সবসময় জড়িত ছিল। প্রথম যখন পুশিন ব্যাপারটা সামনে আসে, তখন বিতর্ক হয়েছিল যে এটা কি পুশিন না পুশব্যাক। তখন তারা পুশিন করতো, আমরা পুশব্যাক করতাম। আবার ইন্ডিয়া বলতো যে এটা পুশব্যাক করছে। সেটা বাজপেয়ী সরকারের সময় শুরু হয়েছিল ৯৮ সালে, যদি আপনার নিশ্চয়ই মনে আছে। কিন্তু পরে যখন ইউপিএ সরকার আসলো মনমোহন সিংয়ের নেতৃত্বে ২০০৪ সালে, তখন কমে গেছিল। আবার ১৪ সালে আমরা দেখলাম যে ইউপিএ সরকার বিদায় হলো, বিজেপি সরকার আবার আসলো, এনডিএ সরকার, তখন আবার এটা শুরু হলো। এবং আমি ঘটনাচক্রে রৌমারীর বাসিন্দা, আমার গ্রামের বাড়ি রৌমারীতে। এইটা আপনার মনে আছে যে সেই বড়াইবাড়ির সীমান্তের সেই ঘটনাটা, এটা বাজপেয়ী সরকারের সময় ছিল। এবং এবারও পুশিনের সময় কিছু রৌমারীতে ঢোকানোর চেষ্টা করা হচ্ছে। সেখানে লোকজন তো রাত জেগে পাহারা দিচ্ছে, বিজিবিরা তো আছেই, কিন্তু স্থানীয় জনসাধারণ তারাও পাহারা দিচ্ছে। তো এই যে অভ্যন্তরীণ রাজনৈতিক লাভের জন্য, সাময়িক লাভের জন্য বাংলাদেশের মতো একটা গুরুত্বপূর্ণ প্রতিবেশীর সঙ্গে সীমান্ত তারা অস্থিতিশীল করতে চাচ্ছে, সেইটা ভারতের জন্য আগুন নিয়ে খেলার নামান্তর। কারণ ভারত বাংলাদেশের যেমন প্রায় একমাত্র প্রতিবেশী ভারত, কিছু অংশ মিয়ানমারের কথা বাদ দিলে, ভারতের প্রতিবেশীগুলো খুবই বৈচিত্র্যপূর্ণ। সেটা শ্রীলঙ্কা, নেপাল, ভুটানের কথা বলছি না, আমরা যদি চীন এবং পাকিস্তানের কথা ধরি, তাহলে সেদিকে তাদের অনেক বৈচিত্র্য এবং বিরূপ পরিস্থিতি আছে। যদি বাংলাদেশের মতো শান্তিকামী, সবসময় আমরা যারা প্রতিবেশীর সঙ্গে ভালো সম্পর্ক চেয়ে এসেছি, সেই দেশকে একটা শত্রু খাড়া করা, তাকে ভারতকে যদি ভারতের দিক থেকেও দেখা যায়, ভারতকে ক্ষতিগ্রস্ত করবে, তার অস্থিতিশীলতা, তার উন্নয়নের প্রশ্ন। এবং বিজেপি যখন ত্রিপুরা, আসাম, পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসছে, সেখানে তো তাদেরকে উন্নয়ন দেখাতে হবে। মানুষ তাদেরকে ভোট দিয়েছিল উন্নয়নের কথা শুনে, কিন্তু তারা ক্ষমতায় এসেই রাজ্য সরকার যেভাবে শুভেন্দু অধিকারীর ৯ তারিখে শপথ নিয়েই বলেছেন যে ডিটেনশন সেন্টার করা হবে, আপনার যাদেরকে তথাকথিত অনুপ্রবেশকারী তাদেরকে ধরে পুলিশে বা আদালতে না, বিএসএফের কাছে দিয়ে দেওয়া হবে, এগুলো ভারতের অভ্যন্তরীণ স্থিতিশীলতার জন্য ঝুঁকিপূর্ণ।